সবই ঠিক, তারপরও তো করতে পারো। ক্যাপিটাল মার্কেট কি? ক্যাপিটাল মার্কেট হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজারের একটা অংশ। আর্থিক বাজারে দু ধরনের বাজার থাকে, একটা হলো মূলধন বাজার আর একটা হচ্ছে অর্থ বাজার। ফিনান্সিয়াল মার্কেট আর মানি মার্কেট দুটো ভিন্ন। মানি মার্কেট হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল মার্কেট। দুয়ের মধ্যে পার্থক্য কি? ফাইন্যান্সিয়াল মার্কেটে সিকিউরিটিজ এর লেনদেন হয়ে থাকে। সিকিউরিটিজ কি সেগুলো শেখাবো। বিভিন্ন ধরনের আর্থিক বাজার রয়েছে, যেমন বৈদেশিক মুদ্রা বাজার, অর্থ বাজার, শেয়ার বাজার, বন্ডের বাজার। ফাইন্যান্সিয়াল মার্কেট পড়া এবং জ্ঞান রাখা খুবই জরুরি। যদি একটা অর্থনীতির আর্থিক বাজারে অঘটন ঘটে, তাহলে পুরো অর্থনীতিতে তার একটা নেতিবাচক প্রভাব তৈরি হয় এবং চূড়ান্ত পরিণাম হিসেবে মন্দা দেখা দিতে পারে, বেকারত্ব বাড়ার সম্ভাবনা থাকে। আর্থিক বাজারের একটা অংশ হলো মূলধন বাজার। কোন অর্থনীতির মূলধনের বাজার যত স্ট্রং, ততই অর্থনীতির অবস্থা ভালো, সেটা আমরা বুঝতে পারি। মূলধন বাজারের অবস্থা ভালো হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হয়। আর এই মূলধন বাজার হচ্ছে ওই বাজার, যে বাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী ফান্ড কালেকশন করা সম্ভব হয়। তুমি আমি যদি ব্যবসা করতে চাই, তাহলে সমস্ত টাকা নিজে দিতে পারবো এরকমটা সম্ভব নাও হতে পারে। তখন পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করা একটা উপায় হলে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভলভ হওয়া, ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। শেয়ার বাজার তার একটা এক্সাম্পল। শেয়ার বাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে ফান্ড সংগ্রহ করা হয়। ওই ফান্ড ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণ করে, ওখান থেকে লাভ হলে সেই লাভ ডিভিডেন্ড আকারে ডিভিডেন্ড ডিভিডেন্ড আকারে বিতরণ করে থাকে যারা শেয়ার হোল্ডার তাদের মধ্যে। এটি হলো ক্যাপিটাল মার্কেটের বিষয়। আর ক্যাপিটাল মার্কেটটা দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করার জন্য, দীর্ঘমেয়াদী মূলধন গঠনের জন্য একটি মাধ্যম। বলেছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেটের দুটো পার্ট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট আছে, আরটা হচ্ছে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয় লং টার্ম, দীর্ঘমেয়াদী। আর মানি মার্কেটের মাধ্যমে যা হয়ে থাকে সেটা হলো স্বল্প মেয়াদী, 1 বছর বা তার চেয়ে কম সময় মেয়াদী। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট মূলত গঠিত দুটো স্টক এক্সচেঞ্জ নিয়ে, ডিএসই এবং সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। যদিও এ দুটোই হলো মাত্র দুটোই স্টক এক্সচেঞ্জ, কিন্তু তারা এখনো ম্যাচিউরড ফর্মে পৌঁছায়নি। স্টক মার্কেটের ধরন বাংলাদেশে এখনো ফটকা প্রকৃতির, স্পেকুলেটিভ, মানে ফটকা প্রকৃতির। সে সম্পর্কে অনেক কথা বলবো ধাপে ধাপে। এটা অর্থটা কি? একটা বলা হচ্ছে কি ফটকা প্রকৃতির, আমি তোমাকে বোল্ড করে দেখাই, স্পেকুলেটিভ। এবং ইট ল্যাকস ট্রান্সপারেন্সি। কারণটা কি? ডিউ টু পুয়ার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। প্রথমে বলো একটা স্পেকুলেটিভ মানে হলো ফটকা প্রকৃতির, মানে ফটকাবাজি চলে। দেখা যায় ওভারনাইট আননেসেসারিলি বা ইলজিক্যালি আনরিজনেবলি প্রাইস কমে যাচ্ছে, কিংবা হঠাৎ করে প্রাইস বাড়া শুরু করলো।
কিন্তু শেয়ারের দাম এরকম করে বাড়ার কথা ছিল না, অথবা এমন ভাবে ড্রামাটিক্যালি কমেও যাওয়ার কথা ছিল না। এই টার্মটাকেই স্পেকুলেটিভ বা ফটকা প্রকৃতির হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আর এটা হলো ল্যাক অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব। যারা এই স্টক মার্কেটে প্লেয়ার, তাদের ট্রান্সপারেন্সি কম, স্বচ্ছতা নেই। এবং এটার পেছনে কারণ কি? কারণ হলো নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানটা আছে সেটি খুব দুর্বল। এখানে তোমরা কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে? 40 জন। শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, তার নাম কার জানা আছে? কারো জানা নাই? বাংলাদেশে দুটো শেয়ার স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। এদেরকে নিয়ন্ত্রণ করে কে? কারো জানা আছে? তোমরা কি আমাকে শুনছো? জি স্যার। আচ্ছা, মানে কারো জানা নাই না স্টক এক্সচেঞ্জ গুলো নিয়ন্ত্রণকারী কে? ওকে, আরেকটা প্রশ্ন করি, বাংলাদেশে যেসব ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক সমূহ, তাদেরকে নিয়ন্ত্রণ করে কে? স্যার বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক, মানে কেন্দ্রীয় ব্যাংক। অনুরূপভাবে স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করে কে? কারো কি জানা আছে? তোমাদের ব্যাচের ছাত্রদেরকে তো আমার খুব মনে হয়েছে, ক্লাসে যখন দেখতাম তোমরা ভীষণ সাধারণ জ্ঞানে পারদর্শী। শামসুন নাহার, কিছু বলবা? স্যার সিকিউরিটি এক্সচেঞ্জ সঠিক বলেছে, কমিশন। সঠিক বলেছে, এবং আমি জানতাম তোমরা কেউ না কেউ সেটা পারবা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা হলো রেগুলেটরি বডি। সেই রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রণকারী যে সংস্থা, তারা খুব একটা স্ট্রং না হওয়ার কারণে মূলত এরকম অস্বচ্ছতা এবং ফটকা প্রকৃতিটা রয়ে গেছে। এবং এর পরিণাম হিসেবে বাংলাদেশের শেয়ার মার্কেটে বড় ধরনের কতগুলো অঘটন ঘটেছিল, কমপক্ষে 2 বার। 1996 ওইসব দিকে একবার, এরপরে 2010-11 এসব দিকে আরেকবার। যাক, সেসব থেকে মুক্তি মিলেছে থ্রু সাম কারেক্টিভ মেজার্স। কিছু কারেক্টিভ রেগুলেশন, মানে সংশোধন, কিছু সংশোধনের মাধ্যমে, কতগুলো নীতি প্রণয়নের মাধ্যমে শেয়ার মার্কেটে ক্রাশ, সেখান থেকে রিকভার করা সম্ভব হয়েছিল। এবং এরপরও অন্তত পক্ষে 1-2 বার শেয়ার মার্কেটের অবস্থা ভালো হয়েছে, ক্যাপিটাল মার্কেটের। আর ক্যাপিটাল মার্কেট অবস্থা যদি ভালো হয়, তাহলে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে বিনিয়োগকারীরা অর্থ সংগ্রহ করতে পারে পুনরায় বিনিয়োগ করার জন্য, কিংবা তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য। আমরা যে শেয়ার কিনি, তার অর্থটা কি? মানে তুমি কোনো একটা কোম্পানির শেয়ার কিনছো, মানে ওই কোম্পানিকে তুমি টাকা দিচ্ছ। ওই কোম্পানি সে টাকা ব্যবহার করে তাদের সমৃদ্ধি করবে, তাদের প্লান্ট এক্সপানশন করবে, বিজনেস এক্সপান্ড করবে, এবং এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সংঘটিত হবে। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য বলেছি। মানি মার্কেটে স্বল্প মেয়াদী সিকিউরিটিজ লেনদেন হয়ে থাকে। স্বল্প মেয়াদে, যেমন 1 বছরের কম, এমন সময়ের জন্য ঋণের বাজার, এটা হলো মানি মার্কেট। পক্ষান্তরে ক্যাপিটাল মার্কেটে সেখানে থাকতে পারে ডেপ্ট, থাকতে পারে ইকুইটি। ঋণও হতে পারে, ইকুইটি হতে পারে। এখন অনেকে হয়তো ঋণ কি ইকুইটি কি জানো না, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি একটা কোম্পানি, তোমার নাম হলো এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির টাকা দরকার, সে সরাসরি মানুষের কাছ থেকে ঋণ নিতে পারে। প্রক্রিয়াটার নাম হলো বন্ড। বন্ড চালু করলো, মনে করো 1000 টাকা দামের বন্ড।
আমি যদি 1000 টাকা দামের একটা বন্ড কিনি, বন্ড হলো একটা কাগজ, যেটা একটা প্রতিজ্ঞাপত্র মাত্র, প্রমিস, ইটস আ প্রমিস, এ পেপার শোয়িং ইউর প্রমিস। ওই কোম্পানি, তুমি এবিসি কোম্পানির মালিক, তুমি প্রমিস করছো এই 1000 টাকা বিনিময়ে প্রতি বছর বছর আমাকে নির্দিষ্ট হারে সুদ দিবে কিংবা প্রফিট দিবে। এরপর 10 বছর পরে এটা ম্যাচিউরড হয়ে যাবে, একসাথে আরো কিছু অ্যামাউন্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবো। এটি হলো পিওরলি ডেট, মানে ঋণ। আর ইকুইটি কোনটা? ইকুইটি হলো শেয়ার কিনা। আগে যেটা বললাম সেটা কিন্তু শেয়ার না, সেটা হলো বন্ড। সেখানে কোনো লসের গল্প নাই। তবে সেক্ষেত্রে তুমি ওই ওই কারখানার মালিকানা দাবি করতে পারো না। কিন্তু যদি শেয়ার কিনো, তাহলে ওই কারখানার সামান্য কিয়দংশের মালিকানা তুমি দাবি করছো, এবং সেটি হলো ইকুইটি। শেয়ারের সাথে বন্ডের পার্থক্য কি? বন্ডের বিপরীতে নির্দিষ্ট হারে প্রফিট পাবা কিংবা ইন্টারেস্ট পাবা, কিন্তু শেয়ারের বিপরীতে নির্দিষ্ট হারে প্রফিট বা ইন্টারেস্ট পাওয়ার কোনো সুযোগ নাই। শেয়ারের বিপরীতে হয়তো ডিভিডেন্ড তোমাকে দিতে পারে, যদি ওই কোম্পানি লাভ করে থাকে তাহলে একটা নির্দিষ্ট হারে ডিভিডেন্ড পে করলো 10%, 7%। আর একসাথে এটা একটা হতে পারে তোমার অর্জন। আরেকটা অর্জন হলো, যদি আজকে শেয়ার কিনলে, যদি শেয়ারের দাম বাড়তে থাকে তাহলে সেখানে একটা ক্যাপিটাল গেইন থাকে, মূলধনী লাভ। শেয়ার দাম বেড়ে গেল, তাহলে বর্ধিত দামে তুমি শেয়ার সেল করতে পারলে। এট দ্য সেম টাইম শেয়ারগুলো যতদিন তোমার হাতে ছিল ওই সময়ের মধ্যে যদি কোনো ডিভিডেন্ড ঘোষণা করে, সেই ডিভিডেন্ডও পালে। তোমার 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 অর্জন হলো। এই দ্বৈত সুবিধা আছে কোথায়? ইকুইটি কিংবা শেয়ার। সো ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার কি অন্তর্ভুক্ত করে? তাহলে আমি একটু জিজ্ঞেস করে নি, আসলে তোমরা কি আমাকে শুনছো, বুঝছো কিনা। ডেট এবং ইকুইটির মধ্যে পার্থক্য আমি যেটা বললাম, এটা একজন কেউ হালকা হালকা করে আমাকে একটু বুঝাও দেখি। ডেট কি, ইকুইটি কি? পারবা কেউ? তোমাদের পারফরমেন্সে কিন্তু আমি খুবই হ্যাপি, স্যাটিসফাইড। তোমরা প্রায় খুব ভালো ভালো কথা বলে থাকো, ক্লাসে শুনতাম। ডেট কি? ঋণ নেয়া। কোম্পানি মানুষের কাছ থেকে ঋণ সংগ্রহ করলো, যে মাধ্যমটা বললাম সেটা কি? বন্ড ইস্যু করার মাধ্যমে। আর ইকুইটি কি? ইকুইটি হলো কোম্পানির শেয়ার সেল করা। মনে করে 1 কোটি শেয়ার আছে, তো কোম্পানির যে মূল্য সেটাকে সে 1 কোটি ভাগে ভাগ করলো, মনে করো প্রতি শেয়ারের দাম 10 টাকা। তাহলে তুমি কি করলা? 5000 শেয়ার কিনে ফেললে। তাহলে তুমি 5000 শেয়ারের মূল্যমান, ওই কোম্পানির মালিকানা তোমার, এবং এটি হলো ইকুইটি। শেয়ার কিনলে পরে সেখানে দুই ভাবে তুমি লাভবান হতে পারো, লসও হতে পারে। একটা কি? শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড ঘোষণা করবে প্রতি বছর এজিএম করার মাধ্যমে। এজিএম মানে হলো অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভা করে কোম্পানি লাভ ঘোষণা করতে পারে, যেটাকে বলা হয় ডিভিডেন্ড। প্লাস এটা একটা প্রফিট, তাহলে তোমার হাতে আসলো যদি ডিভিডেন্ড পাও। আরেকটা হলো, আজকে শেয়ার কিনেছো 8 টাকা দিয়ে, 1 বছর পর যদি শেয়ার দাম 9 টাকা হয়, 1000 শেয়ারে কত টাকা? 1000 টাকা তুমি লাভ করতে পারো, প্রতি শেয়ারে 1 টাকা করে। অথবা যদি 2 টাকা করে হয় তাহলে 2000 টাকা লাভ করতে পারবে। এটিকে বলা হয় ক্যাপিটাল গেইন। তা হলো ইকুইটির সুবিধা। ওকে, ক্যাপিটাল মার্কেট কি কি ইনক্লুড করে থাকে? স্টক মার্কেট এবং বন্ড মার্কেট। একটু একটু আগে বললাম, স্টক মার্কেট মানে হলো ইকুইটি, আর বন্ড মার্কেট হলো ডেট। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরাই হলো শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য কি? যাতে করে যারা বিনিয়োগকারী, আমরা যারা শেয়ার কিনবো, তারা যেন বড় ধরনের কোনো ক্ষতির মুখোমুখি না হয়, কোনো ধরনের প্রতারণার শিকার যেন না হয়, এই উদ্দেশ্যে তারা নিয়ন্ত্রণ করে থাকে। ক্যাপিটাল মার্কেট 2 রকমের, একটা হলো প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট।
প্রাইমারি মার্কেট হচ্ছে একেবারে সম্পূর্ণ নতুন শেয়ার সেল করা, আন্ডার রাইটিং প্রসেস। কেউ কোনো একটা প্রতিষ্ঠান আন্ডার রাইটার হয়, মানে সে এটা জিম্মাদার হয়ে তোমার কাছে শেয়ার সেল করে, সম্পূর্ণ নতুন। মনে করো একটা কোম্পানি, আবারও বললাম XYZ কোম্পানি বাজারে আসলো, সে নতুন কিছু শেয়ার সেল করলো, এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এবং সেই কাজটা হয়ে থাকে প্রাইমারি মার্কেটে। আর সেকেন্ডারি মার্কেট হলো যে শেয়ারগুলো অলরেডি আছে বাজারে, সেগুলো হাত বদল হওয়া। প্রাইমারি মার্কেটে, ওটা আমি আবার বলছি, সেকেন্ডারি মার্কেটের কথা আসছে, এগুলো শেষ করি। প্রাইমারি মার্কেটে নতুন শেয়ার ইস্যু হওয়া সংক্রান্ত, প্রাথমিক বাজারে নতুন শেয়ার ইস্যু হয়ে থাকে, নতুন সিকিউরিটিজ, শেয়ারকে বলা হয় সিকিউরিটিজ। নিউ কোম্পানিজ, নতুন কোম্পানি যারা আসে, হতে পারে পাবলিক সেক্টর, হতে পারে গভর্নমেন্ট, তারা ক্যান রেজ লং টার্ম ফান্ডস থ্রু সেলিং অফ নিউ স্টক অর বন্ড। নতুন শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদী ঋণ পাবলিকের কাছ থেকে গ্রহণ করতে পারে। আন্ডার রাইটিং মানে হলো জিম্মা। সিন্ডিকেট অফ সিকিউরিটিজ ডিলার্স, কিছু ডিলার তারা জিম্মাদার হয়, নতুন ফার্মগুলো পক্ষ হয়ে তারা জিম্মাদার হয়, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় আন্ডার রাইটিং। ইন দ্য কেস অফ নিউ স্টক ইস্যু এটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। আজকের আগে কেউ আইপিও শব্দটা শুনেছিলে আমাদের লাইফে? কেউ আইপিও? না স্যার। শুনেছিলাম। শুনেছিলে কেউ? ওমর ফারুক শুনছিলে আইপিও? স্যার অনেক কোম্পানি আইপিও লঞ্চ করে থাকে, এগুলো শুনেছিলাম। হ্যাঁ, আইপিও দিয়ে থাকে। আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে হলো সম্পূর্ণ নতুন শেয়ার বাজারে এসেছে, এগুলো তোমার লটারি মাধ্যমে বন্টন হয়। আইপিও তে কোনো লস নাই বলে থাকে, কিন্তু যেগুলো সেকেন্ডারি মার্কেট থেকে যে শেয়ারগুলো কিনবে সেখানে লস হতে পারে, বাট আইপিও তে লস হয় না, কারণ তার ডিমান্ড হিউজ। দেখা যাচ্ছে 1 কোটি মানুষ শেয়ার মার্কেটে প্লেয়ার, তারা সবাই চায় কোন একটা নতুন কোম্পানি যে শেয়ারটা ছাড়ছে, অফার করছে, সেই শেয়ারগুলো কিনতে চায়, যার ফলে এগুলো ডিমান্ড খুব হাই থাকে, সেই তুলনায় সাপ্লাই কম। সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড যদি খুব বেশি হয় তাহলে প্রাইস অনেক বেড়ে যায়। এজন্য কিন্তু পাবলিক অফারিং, আইপিও যখন সে তোমাকে অফার করে তখন কিন্তু দাম বেশি নেয় না। 10 টাকা প্রতি শেয়ারের ভ্যালু যদি 10 টাকা হয় তাহলে তুমি 10 টাকা করে পে করবা প্রতি শেয়ারের জন্য। কিন্তু এই শেয়ারটা যখন সেকেন্ডারি মার্কেটে যাবে তখন এটার দাম ড্রামাটিক্যালি বেড়ে যায়, স্টিপলি দাম বাড়তে থাকে। দেখা যায় আজকে 12 টাকা, কালকে 15 টাকা, পরশু 20 টাকা, 40 টাকা, আস্তে আস্তে 10 টাকা শেয়ার 200 টাকা হয়ে যেতে পারে ওভার টাইম। কিন্তু সেটা কোন মার্কেটে গিয়ে? সেকেন্ডারি মার্কেটে গিয়ে। প্রাইমারি মার্কেটে এটা ভ্যালু কত? ফেস ভ্যালু 10 টাকা। ওকে, প্রাইমারি মার্কেট কোনটা? যেখানে the securities are sold for the first time, এবং এটিকে বলা হয় নিউ ইস্যু মার্কেট, NIM, নিউ ইস্যু মার্কেট। নতুন ভাবে শেয়ার ইস্যু হচ্ছে, ওই মার্কেটকে বলা হয় NIM। ইন কেস অফ প্রাইমারি ইস্যু, কোম্পানি সমূহ ডিরেক্টলি বিনিয়োগকারীদেরকে শেয়ার সরবরাহ করে। এটা বিপরীতে কোম্পানি কি পায়? টাকা পায় বিনিয়োগকারীদের কাছ থেকে। আর বিনিয়োগকারীরা কি পায়? এটা সার্টিফিকেট পায় যে আমি শেয়ার কিনেছি। আজকাল খুব ইন্টারেস্টিং, আগেরকার দিনে এই সার্টিফিকেট গুলো পেপার সার্টিফিকেট নিয়ে নিয়ে হাঁটতো চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ সামনে মানুষজন। আজকাল কিচ্ছু না, প্রতিদিন তোমার ইমেইলে একটা করে ইমেল আসবে, সেই ইমেইলের মধ্যে থাকে তুমি কি শেয়ারের মালিক, কোনো সার্টিফিকেট কিছুই দরকার হচ্ছে না। And that is the certificate, the email every day you are receiving from
the brokers. It shows that you are the owner of several shares, say 100 or 1000 or 10,000 or 1 lakh share. ওটাকে মিন করা হচ্ছে কি সিকিউরিটি সার্টিফিকেট। প্রাইমারি শেয়ার কেন ইস্যু করে, প্রাইমারি শেয়ার কেন আসে বাজারে? নতুন ব্যবসা স্থাপন করার জন্য, অথবা সম্প্রসারণের জন্য, অথবা যে বিরাজমান ব্যবসা আছে, চলতি যে ব্যবসা আছে তার আধুনিকায়নের জন্য। প্রাইমারি মার্কেট, প্রাইমারি শেয়ারের যে মার্কেট, সেটি মূলধন গঠনে মুখ্য ভূমিকা পালন করে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আর্থিক সম্পদ, এগুলো ক্যাশ করতে পারবে কে? যে এটা অরিজিনাল হোল্ডার, যার হাতে সার্টিফিকেট আছে, যার কাছে এভিডেন্স আছে, সে এটিকে লিকুইড করতে পারবে। প্রাইমারি মার্কেটে শেয়ার ইস্যু হয় 3 ভাবে। একটা হলো আইপিও, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি। কোন একটা কোম্পানি 5000 শেয়ার বিক্রি করতে চায়, তার মানে 5000 শেয়ার, প্রতি শেয়ারের দাম যদি 10 টাকা হয়, 5000 শেয়ার দাম 50,000 টাকা বা 50,000 লাখ টাকা, হোয়াট এভার। এই টাকাটা সে ঋণ সংগ্রহ করতে চায়। আমরা যারা ইনভেস্টর, তারা জাস্ট এই 5000 শেয়ার কিনলাম। এটা একটা প্রক্রিয়া। আর হলো রাইট শেয়ার ইস্যু করা এক্সিস্টিং কোম্পানির। রাইট ইস্যু করার অর্থ তাৎপর্য হলো, মনে করো তোমার কোন একটা কোম্পানির সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনেছে 10,000। যদি বলে 10% রাইট শেয়ার কেনার সুযোগ আছে আমার, তাহলে কত বললাম জানি, 50,000 না 5,000 যা আছে ওইটা 10%। মনে করো 5,000-এর 10% হলো 500, তাহলে আমি 500 রাইট শেয়ার পাবো। এটাকে বলা হয় রাইট শেয়ার। আর এটা হলো প্রেফারেন্সিয়াল ইস্যু, মানে প্রেফারেন্সিয়াল শেয়ার। এটি সাধারণত অফার করা হয়ে থাকে যারা ওই কোম্পানিতে কাজ করে অনেক ডেডিকেশন সহকারে। উদ্দেশ্য কি? তাদেরকে শেয়ার অফার করে প্রেফারেন্সিয়াল বেসিসে, মানে প্রায়োরিটি বেসিসে। দেখা যাচ্ছে এবিসি কোম্পানির শেয়ারের মার্কেট প্রাইস হলো, মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা, কিন্তু এটা ফেস ভ্যালু হলো 10 টাকা। প্রেফারেন্সিয়াল যে শেয়ারটা, সেটি কিন্তু 10 টাকা দিয়ে তুমি পাবা। তুমি একজন কোম্পানির এমপ্লয়ি, এজ এন এমপ্লয়ি তুমি প্রায়োরিটি বেসিসে, এই কোম্পানি বললো যে আমি 1000 শেয়ার দিলাম প্রেফারেন্সিয়াল শেয়ার হিসেবে, তাহলে ওই কোম্পানিতে যারা কর্মরত আছে তারা এই 1000 শেয়ার কিনতে পারবে ফেস ভ্যালু মূল্যে। ফেস ভ্যালু বাংলা কি বলবো স্যার? কোনো অর্থ অবৈধ মূল্য। হ্যাঁ কি স্যার, কোনো অর্থ দিতে হবে না, তার যে পরিচিতি, সেই পরিচিতির মাধ্যমেই সে নিতে পারবে। না, হচ্ছে না ফেস ভ্যালু। ফেস ভ্যালু শব্দ সরাসরি বাংলা অর্থটা কি করবা দেখে নিবা, ফেস ভ্যালু। আর যদি কেউ এমনি ফেস ভ্যালু লিখো, আমি এটা আপত্তি করব না। তো প্রেফারেন্সিয়াল শেয়ার দ্বারা কি বোঝাতে চেয়েছি, মনে করো একটা শেয়ারের ফেস ভ্যালু হলো 10 টাকা। অর্থাৎ একদম শুরুতে যখন শেয়ারটা ইস্যু করেছিল তখন শেয়ারটার দাম ছিল 10 টাকা। সেকেন্ডারি মার্কেটে যখন চলে গেল, এখন দেখছি মার্কেট প্রাইস এটা 25 টাকা। তার মানে 10 টাকা শেয়ারের দাম বাড়তে বাড়তে 25 টাকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তোমার ক্যাপিটাল গেইন আছে কত টাকা? 15 টাকা। আচ্ছা, সেটা এক পাশে রাখলাম। এখন প্রেফারেন্সিয়াল শেয়ার দ্বারা কি বুঝি, কোম্পানি ডিক্লেয়ার করলো যারা আমার কোম্পানিতে কাজ করছো তাদের জন্য আমি 500 শেয়ার দিব। তো 500 শেয়ার, এই শেয়ার গুলো তারা কত করে দিবে? 10 টাকা মূল্যে দিবে, প্রায়োরিটি বেসিসে। এই জন্য এটার নাম প্রেফারেন্সিয়াল শেয়ার। অথচ
এটা পাওয়ার পরে সে যদি সেকেন্ডারি মার্কেটে সেল করে, কত টাকা করে সেল করতে পারছে আজকে? 25 টাকা করে। কথা হচ্ছে কেন প্রেফারেন্সিয়াল শেয়ার ইস্যু করে থাকে? উত্তর হলো এটা একটা ইনসেনটিভ, প্রণোদনা। কাদের জন্য? যারা সেখানে ওই কোম্পানিতে কর্মরত আছে তাদের জন্য। কি কিরকম প্রণোদনা? সেটা কোম্পানিতে যারা কর্মরত আছে তারা যদি কোম্পানির জন্য খুব ডেডিকেশন সহকারে কাজ করে, তাহলে কোম্পানির পারফরমেন্স ভালো হবে, এবং পারফরমেন্স ভালো হবে প্লাস ওই শেয়ারের দাম, মার্কেট প্রাইসটা বাড়তে থাকবে। যে কোম্পানির পারফরমেন্স যত ভালো, সেই কোম্পানির শেয়ারের মার্কেটে প্রাইস বাড়তে থাকে। তাহলে হচ্ছেটা কি, যারা কর্মরত আছে, এমপ্লয়ি আছে, তারা ওই কোম্পানির জন্য ভালোভাবে কাজ করবে, এই উদ্দেশ্যে তাদেরকে প্রেফারেন্সিয়াল শেয়ার বা প্রেফারেন্সিয়াল ইস্যু করা হয়ে থাকে। ওকে, তোমাদের আসলে এত কিছু হয়তো না বুঝতো, তারপর তোমরা যেহেতু বুঝো তাই আমি বলছি। আমার ধারণায় কিছুটা বুঝছো। কি বোঝাতে চেয়েছি? স্যার বলো। স্যার এটা তো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটা হচ্ছে আপনার কোম্পানি থেকে প্রথম দিকে এজেন্ট থাকবে, সেলার, হোলসেলার বা রিটেলার, তারপরে মানে দোকানদারের কাছে যায়। মাঝখানে মিডলম্যান যারা আছে তারা তো কোম্পানির অর্থটা পায়। ঠিক আছে, তাহলে প্রেফারেন্সিয়াল, আমি প্রোডাক্টের কথা বলছি না, শেয়ারের কথা বলছি। তোমরা ঠিকই বলছো, ওটা এটার সাথে তুলনীয়। প্রেফারেন্সিয়াল শেয়ার দ্বারা কি বোঝাতে চেয়েছি? এই শেয়ার গুলো বাজারে ছেড়ে না দিয়ে কাদের মধ্যে বিতরণ করছে? ওই কোম্পানিতে যারা কর্মরত আছে তাদের মধ্যে। অথচ বাজারে এই শেয়ারগুলোর দাম অনেক বেশি, কিন্তু কোম্পানিতে যারা কর্মরত আছে তারা কেবলমাত্র ফেস ভ্যালুর সমান পরিমাণ টাকা পরিশোধ করে এই শেয়ারটা কিনতে পারছে, এবং সে যখন এটা আবার বাজারে সেল করবে তখন ঠিকই বেশি টাকা পাবে। এটা একটা ইনসেন্টিভ আকারে কাজ করে। আসে এবার, এতক্ষণ প্রাইমারি মার্কেট নিয়ে কথা বলেছি, সেকেন্ডারি মার্কেট অলরেডি আমার আলোচনায় সেকেন্ডারি মার্কেটের কথা আসছে বারবার। আফটার মার্কেট মানে প্রাইমারি মার্কেটের পরে তো শুধু আফটার মার্কেট বলা হচ্ছে, যেখানে প্রিভিয়াসলি ইস্যুড শেয়ার যেগুলো আছে এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেমন স্টক, বন্ড, অপশন, ডেরিভেটিভ ইত্যাদি, এগুলো কেনা বেচা হয়ে থাকে যে মার্কেটে। আগে যে শেয়ারগুলো অলরেডি ইস্যু হয়ে গেছে প্রাইমারি শেয়ার, সেগুলো যে মার্কেটে কেনা বেচা হয় সেটা হলো সেকেন্ডারি মার্কেট। মনে করো তুমি আইপিও পেয়েছ। আইপিও সবাই পায় না, আজকাল অবশ্য নতুন সিস্টেম করেছে এই বছর থেকে, গত মাস 6 ধরে যারাই অ্যাপ্লাই করে তাদেরকে দেয়া হয়, যার ফলে এক একজনের ভাগে 15, 16, 17, 18, 20টা, 50টার বেশি শেয়ার পায় না। অতীতে লটারি হতো, লটারির মাধ্যমে যারা আইপিওর জন্য অ্যাপ্লাই করে তারা কিছু শেয়ার পেত, যারা বেশি ভাগ্যবান তারা। এখন যারা বেশি ভাগ্যবান তারা মনে করো কিছু শেয়ার পেয়ে গেল, এখন তারা সেগুলি কি করবে? সেগুলো আবার বিক্রি করার চেষ্টা করবে। কেন বিক্রি করতে চেষ্টা করবে? কারণ শেয়ারের দাম বাড়বেই বাড়বে। বাড়বে কেন? এটার জন্য প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সাপ্লাই কম। মনে করে 1000 মানুষের মধ্যে মাত্র 15 জন মানুষ শেয়ার গুলো পেয়েছে, বাকি 985 জন মানুষ সবাই কিন্তু এই শেয়ারের জন্য আগ্রহ ব্যক্ত করে বসে আছে, যার ফলে এই শেয়ারের ডিমান্ড খুব হাই, এটির দাম বেড়ে যাবে। তাহলে যে 15 জন পেয়েছে তারা কি করবে? এখন ওই অন্যদের কাছে এগুলো সেল করা শুরু করে। এই যে সেল করছে এখন, সেটি হলো সেকেন্ডারি মার্কেটের কাজ। রেগুলেটরি বডি সম্পর্কে বলেছি, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, আগে এটার নাম ছিল বিএসইসি, পরবর্তীতে রিনেম করে সিকিউরিটিজ এন্ড স্টক 8 জুন স্টক এক্সচেঞ্জ কমিশন। ওকে, 1993 সালের এটি হয়েছে 8ই জুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993। পরে যার নাম হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি।
ওকে, দুটো স্টক এক্সচেঞ্জ, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, যারা সেকেন্ডারি মার্কেটের অপারেটর, সেকেন্ডারি মার্কেটের ট্রানজাকশনকে ফ্যাসিলিটেট করে। এই স্টক এক্সচেঞ্জ গুলো চেয়ারম্যান এবং মেম্বার গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হয় এবং তাদের সার্বিক দায় দায়িত্ব থাকে কি করার, এই শেয়ার নিয়ন্ত্রণ করার, শেয়ার বাজারকে আইনগত দিক থেকে পরিচ্ছন্ন থাকা, তারপরে লেনদেনের দিক থেকে যাতে করে কোনো ধরনের সন্দেহজনক কোনো কিছু না ঘটে, এই সমস্ত দায় দায়িত্ব পালন করে থাকে। কমিশন হলো একটা স্ট্যাটিউটরি বডি এবং এটি ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে সম্পৃক্ত। ওকে, ফাংশনস অফ মেম্বার্স, যারা চেয়ারম্যান এবং মেম্বার, তাদের কাজ সমূহের কথা বলা হচ্ছে। মেম্বাররা যেসব কাজ সম্পাদন করে, সুপারভাইজ ম্যানেজমেন্ট, শেয়ার মার্কেটে যে ম্যানেজমেন্ট আছে স্টক এক্সচেঞ্জে, সেটাকে তত্ত্বাবধান করে। প্রোভাইড পলিসি ডিরেকশন টু ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টাফ, পলিসি ডিরেকশন মানে নির্দেশনা প্রদান করে থাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে এবং তাদের স্টাফকে। অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ফর ডিসিশনস। তো মানুষ আমাকে ফোন করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। 1 মিনিট একটু থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মানে একজন প্রশাসকের মতো কাজ করে থাকে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মিশন কি? প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট মানে যারা বিনিয়োগকারী তাদের স্বার্থ সংরক্ষণ করা, পরিচ্ছন্ন, ফেয়ার, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ এবং দক্ষ বাজার উন্নয়ন। স্টক মার্কেটের কথা বলা হচ্ছে কি? স্বচ্ছ, ফেয়ার এবং কি বললাম একটু আগে? আনফেয়ার, ফেয়ার বলো না? আনফেয়ার, এটা আনফেয়ার মানে ইটস নট ফেয়ার বলো না তোমরা একজনকে? ইটস নট ফেয়ার। ওকে, স্বচ্ছ, দক্ষ এবং যথাযথ বাজার ব্যবস্থাপনা, এটা হলো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের মিশন। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে কতগুলো আইন আছে, সেই আইনের সাথে সঙ্গতি রেখে যাতে করে শেয়ার ইস্যু করা হয়, তাদের কার্যাবলী কি আলোচনা করা হয়েছে। রেগুলেটিং দ্য বিজনেস অফ দ্য স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা, রেজিস্টার করা, নিবন্ধন করা। কাদেরকে? স্টক ব্রোকার্স। দেখবা তোমরা যেসব জায়গায় বসবাস করো, তোমরা তো অনেকে হলে থাকো, তারপর যারা শহরে থাকো, দেখবা কতগুলো ইয়ে আছে এই সিকিউরিটিজ, যেমন ধরো শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক একটা আর সিকিউরিটিজ আর একটা। সিকিউরিটিজ যেটা করে থাকে সেটা হলো স্টক মার্কেটে ব্রোকার হিসেবে কাজ করে। ব্রোকারটা কি, ব্রোকারের কাজ কি সে সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে। মনে করো তুমি শেয়ার কিনতে চাও আর কোন একটা কোম্পানি শেয়ার বিক্রি করতে চায়, এই দুইয়ের মাঝে কোঅর্ডিনেশনটা এস্টাবলিশ করার কাজ হলো ব্রোকার, ব্রোকাররা করে থাকে এবং সেটা একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হয়। ব্রোকাররা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, ওরা ইনভেন্টরির, শেয়ারের ইনভেন্টরি তৈরি করে, আর শেয়ারের ইনভেন্টরি তৈরি করে
শেয়ার কেনা বেচার প্রক্রিয়াটাকে মসৃণ করে তোলে। এটা আমি এখন একটু বুঝাবো, তারপর তোমাদের কাছ থেকে আবার বুঝছো কিনা সেটাও জানতে চেষ্টা করবো। শেয়ার ইনভেন্টরি বলতে কি বুঝো? মনে করো এক্স একটা কোম্পানি, সেই কোম্পানির শেয়ার বিক্রি করতে চায়, আর আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি ওয়াই কোম্পানির শেয়ার কিনতে চাই। আমার নাম সাইফুল, তোমার নাম কাউসার, কারো নাম তৌকির, কারো নাম আয়েশা, কারো নাম রিপন মিয়া, কারো নাম আরশাদ আলী। এক একজন এক এক ধরনের শেয়ার কিনতে চাচ্ছে, কিন্তু আমি যে শেয়ারটা এখন কিনতে চাই সেটি যারা বিক্রি করে তারা এখন রেডি না, তারা আবার 2 দিন পরে রেডি। যখন 2 দিন পরে তারা রেডি, তখন আমি আবার প্রিপেয়ার্ড না। মিনহোয়াইল যখন তারা প্রিপেয়ার্ড, তখন তাদের কাছ থেকে শেয়ারটা কিনে ওইটা ব্রোকার যারা আছে তাদের কাছে রেখে দেয়। এটার নামই হলো ইনভেন্টরি। পরে আবার আমি আমার ডিমান্ড যখন প্লেস করি, তখন তারা আমার কাছে এটা সেল করার সুযোগ পায়। মাঝখান দিয়ে তারা একটু কমিশন নিয়ে থাকে। যারা ব্রোকার তারা কিন্তু শেয়ারের প্রাইসকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না। তাদের সুবিধাটা কি, তাদের অর্জনটা কি, এটা কমিশন নিয়ে থাকে ব্রোকাররা। আর তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে কে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সকল রকমের মিউচুয়াল ফান্ড সেগুলোকে রেজিস্টার করা, মানে নিবন্ধন করা, মনিটরিং করা এবং নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো করে থাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোন রকমের প্রতারণা যেন না হয়, অযৌক্তিক কোনো কিছু যেন সংগঠিত না হয়, এই কাজগুলো দায় দায়িত্ব হলো, এসবের দায় দায়িত্ব হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রতারণা, অযৌক্তিক লেনদেন, এটা একটা দুটো এক্সাম্পল দিলে তোমরা হয়তো বা কিছুটা আজ করতে পারবে। যেহেতু তোমরা পিওর ইকোনমিক্স না, এটা আসলে ইকোনমিক্স এ পড়া, অনেক পিওরলি ফাইন্যান্সে পড়া। তো তোমরা পড়ো ইসলামিক হিস্ট্রি, একেবারে মানবিক বিভাগের কোনো একটা সাবজেক্ট, তোমরা খুব বেশি এসবে দক্ষ বা পারদর্শী হবা এটা আমরাও আশা করি না, কিন্তু সাধারণ ধারণা থাকা চাই। কারণ তোমাদের মতো ছেলে পেলে কিন্তু কদিন পর দেখা যাবে কি বিভিন্ন এই কি বলে স্যার আমরা অফলাইনে আচ্ছা, এটার সাথে আমি একমত। তুমি যেটা যে এটা দিয়েছ, একটা মেসেজ দিয়েছে আমার একটা ছাত্র। যাই হোক, তোমার কথা হচ্ছে কি যে আমরা অফলাইনে বেশি বুঝি, অনলাইনে কম বুঝি, এটার সাথে আমি একমত। কিন্তু রেকর্ডিং অফ হয়ে গেছিল। কোন রকম প্রতারণা যেন না হয় এবং যেন সন্দেহজনক কোনো লেনদেন সংঘটিত না হয়, এটা দ্বারা কি বুঝি সেটাই তোমাকে একটু আলোচনা করে। দেখা যাচ্ছে কোন একটা অখ্যাত কোন একটা কোম্পানি, যার শেয়ারের দাম প্রতিদিন বেড়ে চলছে, অথচ ওই কোম্পানির কোনো নিশানা নাই কোথাও, না আছে তাদের কোনো অপারেশন। অপারেশন বলতে কি বোঝায়, মানে তাদের কোনো কার্যক্রম কোথাও চোখে পড়ে না। কোন কোম্পানির শেয়ার দাম বাড়ার কথা ছিল? যে কোম্পানি খুব বেশি লাভ করে যাচ্ছে, সমাজে যাদের নাম খ্যাতি রয়েছে, অর্থনীতিতে যে যে কোম্পানির ব্যাপক অবদান আছে, ওই কোম্পানির শেয়ারের দাম বাড়লে সেটিকে আমরা কখনোই বলবো না যে এখানে কোনো সন্দেহ সংশয় কোনো কিছু আছে। কিন্তু যে কোম্পানির কোনো পরিচিতি নাই, তারপরে স্থায়িত্ব নাই, অলাভজনক, এরকম কোন কোম্পানির শেয়ারের দাম প্রায় বাড়তে দেখা যায়। এবং সেক্ষেত্রে বুঝতে হবে এখানে কোনো চিটিং হচ্ছে, এখানে কোনো প্রতারণামূলক কোনো কিছু হচ্ছে, এখানে কোনো ফ্রড ঢুকে গেছে। এবং এটি তদারকি করা দায় দায়িত্ব কাদের? এটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায় দায়িত্ব। তোমরা কি এরকম
কালে ভদ্র এরকম শুনেছ যে হঠাৎ করে দেখা যাচ্ছে কোন একটা কোম্পানির শেয়ারের দাম বেড়ে চলছে অথচ এটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাই নাকি? ঠিক আছে, তো এই ধরনের সন্দেহ সংশয়পূর্ণ লেনদেন কিংবা অযৌক্তিক দাম বৃদ্ধি কিংবা দাম হ্রাস সবকিছুকে মনিটর করা কার দায় দায়িত্ব? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায় দায়িত্ব। তাছাড়া তারা বিভিন্ন সময়ে গবেষণা এবং ইনফরমেশন পাবলিশ করে থাকে, ইনফরমেশন বুলেটিন সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ করে। আসো এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কি শেয়ারের ক্যাটাগরি আছে। তুমি যখন শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতে চেষ্টা করবা তখন শেয়ারের ক্যাটাগরি দেখবা, এই ক্যাটাগরি শেয়ার না বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, জি, জেড নাকি এন ক্যাটাগরি। সবসময় চেষ্টা করতে হবে এই ক্যাটাগরির শেয়ার কেনার জন্য। এই ক্যাটাগরির শেয়ার হওয়ার জন্য কোন কোম্পানি এই ক্যাটাগরি ভুক্ত হওয়ার জন্য কি যোগ্যতা থাকা চাই? উত্তর হলো নিয়মিত তাদের এজিএম হওয়া চাই। এজিএম এর অর্থ কি বলতো? এজিএম এর ইলাবোরেশন কি, ফুল ফর্ম কি? এজিএম এটার ফুল ফর্ম, এজিএম দ্বারা কি বুঝো? অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভা। একটা কোম্পানির যদি বার্ষিক সাধারণ সভা নিয়মিত হয় এবং সেই কোম্পানি যদি নিয়মিত ডিভিডেন্ড যদি ঘোষণা করে, ডিভিডেন্ড কিসের সমার্থক কেউ বলো তো? ডিভিডেন্ড দ্বারা কি বুঝো? লাভের অংশ বা লভ্যাংশ। হ্যাঁ, লভ্যাংশ, দ্যাটস অল, প্রফিট, লভ্যাংশ। তাহলে এ ক্যাটাগরিভুক্ত হওয়ার জন্য কোন একটা কোম্পানি ক্যাটাগরিভুক্ত হওয়ার জন্য নিয়মিত তাদের বার্ষিক সাধারণ সভা হওয়া চাই, মানে প্রতি বছর একটা করে জেনারেল মিটিং হওয়া চাই, এবং কমপক্ষে 10 ভাগ, শতকরা 10 ভাগ বা তার বেশি কি হওয়া উচিত? লভ্যাংশ দেয়া উচিত। বি ক্যাটাগরিভুক্ত হওয়ার জন্য নিয়মিত এজিএম হতে হবে, প্রতি বছর এজিএম হওয়া চাই, তবে তাদের প্রফিটের পরিমাণ হয়তো বা 10%-এর কম হয়। জি ক্যাটাগরি বুঝাচ্ছে যারা এখনো কোনো বাণিজ্যিক ভাবে শুরু করেনি, যে সমস্ত কোম্পানি এখনো নামমাত্র আছে কিন্তু বাণিজ্যিক ভাবে তারা তাদের কাজকর্ম শুরু করেনি, সেগুলো জি ক্যাটাগরি। আর জেড ক্যাটাগরি হলো দুর্বল ক্যাটাগরি। কোনটাকে বলা হয়? যারা নিয়মিত বার্ষিক সভা করতে পারে না অথবা নিয়মিত ডিভিডেন্ড পরিশোধ করে না, দেয় না। এক্সেস অফ অ্যাকুমুলেটেড লস ওভার পেইড আপ ক্যাপিটাল, যে পরিমাণ ক্যাপিটাল তাদের আছে সেই তুলনায় তাদের লস বেশি, অ্যাকুমুলেটেড লস বেশি। অথবা এগুলো যে কোনো একটা হলেই কিন্তু সে জেড ক্যাটাগরিতে পড়ে যাবে। গত 6 মাস কিংবা তার বেশি সময় ধরে তাদের বাণিজ্যিক কাজকর্ম বন্ধ আছে, এই যদি হয় সেগুলো হলো জেড ক্যাটাগরির শেয়ার। এন ক্যাটাগরির শেয়ার কোনগুলো? যেগুলো নতুন এসেছে, নতুন যারা মার্কেটে এসেছে তারা হলো এন ক্যাটাগরির শেয়ার, এবং সেগুলো হলো কোনগুলো? যারা আইপিও সেল করেছে মাত্র, নিউলি এনলিস্টেড উইথ দ্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এসসিসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে নতুন ভাবে তালিকাভুক্ত হয়েছে মাত্র, এখনো তাদের এজিএম হয়নি গত 6 মাসের মধ্যে, এবং সেটি হলো নতুন ক্যাটাগরি এন ক্যাটাগরি। তাহলে কয়টা ক্যাটাগরি? 1 2 3 4 5টা ক্যাটাগরি। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাই। এখানে অনলাইনে ক্লাস করার এই সুবিধাটা আছে, যেটা অফলাইনে যেহেতু তোমাদের এখানে কোনো প্রজেক্টর নাই তো আমি দেখাতে পারি না। তোমাদেরকে একটা
প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে তোমরা কিছুটা উদ্বুদ্ধ হবা এবং নিজেরাও কিছু প্রফিট করার সুযোগ পাবা। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিখে গুগলে গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিখে সার্চ দিল। সার্চ দিলে পরে তুমি এরকম একটা পেজ পাবা। মনে করো আমি এই পেজটা পেলাম, কি কারণে জানি আমার এখানে 1 তারিখেটা দেখাচ্ছে, আমি জানি না। এই যে দেখো September 1, 2022 এটা দেখাচ্ছে 1 তারিখে পেজটা আসছে এখানে। তো আমি সেটাকে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন ধরো কোম্পানিজ, লিস্টেড কোম্পানিজ, এখানে আমি ক্লিক করলাম। তোমরা কি একটা একটা স্ক্রিন শেয়ারিং হয়েছে না? জি স্যার। স্ক্রিনে কি দেখছো? কতগুলো নাম দেখছো না? অনেকগুলো নাম দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এ এ আমরা নেটওয়ার্কস লিমিটেড, দ্বিতীয়টা কি পড়ো তো? ঠিক আছে, এটা জাস্ট দেখলাম তোমরা দেখছো কিনা। এরকম কতগুলো শেয়ারে মোট লিখলে আরো পাবা তুমি। এগুলো এ দিয়ে শুরু সব, এরপরে বি সি ডি এরকম দিয়ে শুরু। যেমন বি দিয়ে যে সমস্ত শেয়ার আছে সেগুলো হয়তো বা এখান থেকে বি ক্লিক করলে, এই যে বি দিয়ে বঙ্গজ, ওই বঙ্গজ বিস্কিট আছে না, বঙ্গজ, যেমন এটা আমি ক্লিক করলাম বঙ্গজ। দেখো এদের আজকের ট্রেডিংটা দেখো, এটা আজকের ট্রেডিং September 4। লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 139 টাকা, মানে প্রতি শেয়ারের বিক্রি হয়েছে 139 টাকা 30 পয়সা মূল্যে। এটার ফেস ভ্যালু কত জানো? 10 টাকা। কি অদ্ভুত! এটা যে ভালো হয়েছে, তোমাদেরকে আমি একটা শেয়ার, এমন একটা শেয়ার দেখালাম যেটা আইপিও কত করে সেল হয়েছে বলতো? স্যার 10 টাকা। 10 টাকা করে। যে শেয়ার 10 টাকা করে সেল হয়েছিল, সেই শেয়ার আজকে প্রতি শেয়ারের দাম 139 টাকা 30 পয়সা ছিল। বুঝলে? আচ্ছা, এবং এটি কোন ক্যাটাগরির শেয়ার? নিশ্চয় তোমরা ধারণা করতে পারছো এটা হলে কোন ক্যাটাগরি হবে বলো তো? অবশ্যই এই ক্যাটাগরি হওয়ার কথা, তা না হলে এত দাম বাড়ে কি করে? আর কোন ক্যাটাগরি সেটি পাওয়ার জন্য নিচের দিকে দেখো, দেখছো? এই ক্যাটাগরিও না। এটাই হলো বাংলাদেশের শেয়ার মার্কেটের একটা এই মানে বৈচিত্র্য। অনেক সময় যেমনটা আমি তুমি দুজনেই চিন্তা করছি এই ক্যাটাগরি, কিন্তু এটা বি ক্যাটাগরির শেয়ার। বি ক্যাটাগরির শেয়ার এবং যার ফেস ভ্যালুর তুলনায় মার্কেট প্রাইস অনেক হাই। এরা কত করে ডিভিডেন্ড ইস্যু করেছিল সেটা এই ইনফরমেশনে তুমি এখান থেকে পাবা। এগুলো হলো যদি আমি তোমাকে ক্লাসে দেখাতাম, তখন কম্পিউটার কিংবা ইন্টারনেট এই এসবের অপ্রতুলতার কারণে দেখাতে পারতাম না। ওই বি ক্যাটাগরি হওয়ার পিছনে কারণ যেটা, সেটা এখানে আছে, দেখো। কেউ কি ধরতে পারো? এই ক্যাটাগরি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা চাই মনে আছে এই ক্যাটাগরি হওয়ার জন্য? হ্যাঁ স্যার, এখানে মানে প্রথম স্যার হচ্ছে যে এজিএম যেটা এটা নিয়মিত করা লাগবে, কিন্তু এখানে 5%, 19 সালে স্যার 5% করছে, 18 সালে 15% করছে, সঠিক বলেছো। যেটা পর্যাপ্ত নয়। হ্যাঁ, সঠিক বলেছো। এই ক্যাটাগরি হওয়ার জন্য 1 নম্বর প্রয়োজনীয়তা হলো নিয়মিত এজিএম হওয়া চাই। হ্যাঁ, আর 2 নম্বর প্রয়োজনীয়তা হলো 10% বা তার বেশি কি হওয়া চাই, ডিভিডেন্ড ঘোষণা করা চাই। কিন্তু ওরা ডিভিডেন্ড দিয়েছে 5%, 4%, 5% 2021-এ, না 19-এর। এখানে কিন্তু 10% আসলে একটা ক্যাশ ডিভিডেন্ড, একটা হচ্ছে বোনাস ইস্যু। বোনাস শেয়ার দিয়েছে 2009 সালে 5% বোনাস, 5% ক্যাশ। 2018 সালে কিন্তু 15% দিয়েছে। এটি তারপরও এমন হচ্ছে হয়তো ওইটা মিস করছে, কিন্তু 2021 সালে আবার কমে গেছে না 4%, রাইট? 2021 সালে 4%, 2020 সালে 5%, রাইট? এই কারণেই এটা বি ক্যাটাগরি ভুক্ত হয়ে গেছে, আদারওয়াইজ এই ক্যাটাগরির হতো। এখানে আরেকটা দেখায়, যেমন ধরো ইসলামী ব্যাংক, ইসলাম ব্যাংক।
এই দেখো এটা। তারা আইবিবিএল দিলে তো আসবে মনে হয়। এদের এই নামটা বোধ হয় ওখানকার কোডটা আইবিবিএল নাম হলো, এজন্য আসতেছে না। আইবিবিএল বন্ড বন্ড দেখা যাচ্ছে, কিন্তু এটা তো আমি শিওর ছিলাম ইসলামী ব্যাংক। এই যে পাইছে, আমি নিজে আমার নাম আসার কারণে দেখতেছিলাম না। সাবমিট দিলাম। এই দেখো ইসলামী ব্যাংকের শেয়ার অবস্থা দেখো, তাদেরও ফেস ভ্যালু 10 টাকা, প্রতি শেয়ারের ভ্যালু ছিল 10 টাকা। আর বর্তমানে আজকে কত করে সেল হয়েছে? 32.70 স্যার। হ্যাঁ, 32 টাকা 70 পয়সা করে সেল হয়েছে, যদিও সেটা গত দিনের চেয়ে একটু কম। এজন্য নেগেটিভ দেখাচ্ছে, কারণ ওপেনিং প্রাইস ছিল, আজকের ওপেনিং প্রাইস ছিল 32 টাকা 80 পয়সা, কিন্তু ক্লোজিং প্রাইস 32 টাকা 70 পয়সা হওয়ার কারণে, একটু কমার কারণে আবার দেখা যাচ্ছে কালকে অনেক বেড়ে গেছে এমন হতে পারে। গত দিনে ক্লোজিং প্রাইস ছিল 33 টাকা 10 পয়সা। এই শেয়ারের অবস্থা দেখো, এরা দেখো ডিভিডেন্ড দিয়েছে, দেখছো 2021 সালে কত পার্সেন্ট? 10%। 10%, 20-এ 10%। এটা তো তাহলে এই ক্যাটাগরির। হ্যাঁ, এই দেখো এটা, তোমরা দেখছো কিছুটা জ্ঞান অর্জন করছে, এই যে এই ক্যাটাগরির শেয়ার। সো তাহলে লাকিলি এ ক্যাটাগরি দেখালাম, বি ক্যাটাগরি দেখালাম, তারপর নতুন নতুন যেগুলো আসবে সেটা কোন ক্যাটাগরিতে পড়বে? একদম নতুন শেয়ার যারা আসে সেটার নাম কি? এন ক্যাটাগরি। এন। যাক, নতুন শেয়ার কি কি আসছে আমার মনে আছে অবশ্য, মনে আছে বস্তু মানে আমি জানতাম তুমি তো। আচ্ছা, তুমি দেখবা এরকম করে এখানে অসংখ্য শেয়ারের ইনফরমেশন আছে। একটা একটা করে যদি ওপেন করতে থাকো, লিস্টেড কোম্পানি যেগুলো আছে সেখান থেকে প্রত্যেকটার কোন ধরনের কোন ক্যাটাগরিতে তা তুমি বের করতে পারবে। বিডি সার্ভিস, এটা কোন ক্যাটাগরি? আচ্ছা, এদের মনে হয় আজকে কোনো লেনদেন হয়নি, হয়তোবা তাদের রেকর্ড ডেট। অনেক সময় রেকর্ড ডেট হলে লেনদেন হয় না। রেকর্ড ডেট বলতে এজিএম এর ডেট ফিক্স হয়, ওই দিন পর্যন্ত শেয়ারকে ধরে রাখতে হয়। এটা কেমন? 262 টাকা 60 পয়সা। এটা তো ক্যাটাগরি করবে, এই ক্যাটাগরির শেয়ার। আমি চেয়েছিলাম একটা নতুন শেয়ার দেখানোর জন্য, যেটা ক্যাটাগরি নতুন শেয়ার যদি হয় ওটা কোন ক্যাটাগরিতে পড়বে? এন ক্যাটাগরি স্যার। এন ক্যাটাগরিতে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, কি তোমরা এরকম করে স্টক এক্সচেঞ্জ বের করে সেখানে লিস্টেড কোম্পানি যারা আছে তাদের মধ্যে ক্যাটাগরি কমপক্ষে 4 ক্যাটাগরির শেয়ারের নাম আমাকে আগামী ক্লাসে বলবা। কি কি? এ, বি, জি, জেড এবং এন, তাহলে 5টা ক্যাটাগরির শেয়ার সম্পর্কে আমাকে ধারণা দিবা। অলরেডি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি 2টা দেখিয়েছি, বাকিগুলো খুঁজে পাও কিনা দেখবো। ওকে, এটা হলো তোমাদের একটা প্র্যাকটিক্যাল পড়ানো আর কি। আসে এবার, তোমরা তো নিশ্চয়ই এখনো টায়ার্ড হও নাই, বুঝছো? জি স্যার। টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। ক্যাটাগরি যখন পড়ে ফেলো তখন আর দুটো বাংলাদেশের দুটো স্টক এক্সচেঞ্জের কিছু গল্প বলতে পারলে সুবিধা হতো। গল্পগুলো এখানে আছে, দেখো কি কি। ঢাকা স্টক এক্সচেঞ্জ, মেইন স্টক এক্সচেঞ্জ অফ বাংলাদেশ, এটা লোকেশনটা কোথায়? মতিঝিল, ঢাকাতে। এটা এস্টাবলিশ হয়েছে 1954 সালে। ওকে, ম্যানেজমেন্টের মধ্যে কি কি আছে? 25 জন মেম্বার আছে, এবং সেটা নিয়ে হলো বোর্ড অফ ডিরেক্টর। তাদের মধ্যে 12 জন ডিএসসি মেম্বার থেকে ইলেক্টেড, আর 12 জন হলো সিলেক্টেড, প্রত্যেকে বিভিন্ন ট্রেড বডি থেকে সিলেক্টেড হয়। চিফ এক্সিকিউটিভ অফিসার হলো 25তম যে সে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে নিয়োগ পেয়েছে কোন ইউনিভার্সিটির প্রফেসর? ঢাকা ইউনিভার্সিটির সম্ভবত ফাইন্যান্সের প্রফেসর শিবলি রুবাইয়াত, ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে এজ দ্য চেয়ারম্যান অফ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, রাইট? হু টিচেস ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, এসইসি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মেম্বার ছিলেন, অবসর মেয়াদ শেষ হয়ে গেছে, চলে আসছেন, তোমরা জানা কিনা জানি না। ডিএসসি বোর্ড, ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ডের সাথে এফিলিয়েটেড যেগুলো আছে, বাংলাদেশ ব্যাংক, আইসিবি, কারো জানা আছে আইসিবি কি? ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তারপরে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। তারপর এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, এবং ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এসব। ওকে, তোমাদের অধৈর্য হলে আমি আর আজকে কন্টিনিউ করলাম না, এখানে আর ছোটখাটো একটু বিষয় রয়ে গেছে, সেটা না হয় আরেকদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।